চালাতে দেবো। আপনার যদি ক্ষমতা থাকে আপনাদেরকে বলছি, ভদ্রতা যদি একটু জ্ঞান থাকে, এখানে এই যে ভিডিও করা হচ্ছে এই ভিডিওটা যদি শুনতে পান বা আমার বক্তব্য যদি শুনতে পান, তাহলে লড়াইয়ের ময়দানে আসুন, ময়দানে লড়াইয়ে আসুন, ইলেকশন করান। আমাদের ক্যান্ডিডেট আমরা ঠিক করবো, আপনাদের ক্যান্ডিডেট আপনি ঠিক করবেন। যদি 1 ভোট ভোটে না হারাতে পারি তা আমরা ওখানে যাবো, মুখ দেখানো যাবে না। কিন্তু একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাকে যিনি আর বর্তমান সেক্রেটারি, আপনাকে বলে দিচ্ছি, লড়াইয়ের ময়দান থেকে কিন্তু পালাতে দিবনি। আপনাকে ইলেকশনের জনসমষ্টি দাঁড় করাবো, দেখি আপনি কটা ভোট পান। আপনার সঙ্গে যারা ঘুরেছেন ডাবলটা তারা নেই নাকি, এটাও দেখার ব্যাপার আছে। জয় হিন্দ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাই ভয়েস আর আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড ঘাটাল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন নামে যে সংগঠন প্রায় দীর্ঘ 10 বছরের বেশি ধরে চলছে, সেই সংগঠন তৈরি হয়েছিল সাধারণ ট্রাক মালিকদের সুবিধা অসুবিধার কথা ভেবে। কিন্তু বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অভিযোগে জেরবার কিন্তু এই সংগঠনেরই বেশ কিছু সদস্য তারা আবার নতুন একটি সংগঠন তৈরি করেছেন এবং পদাধিকার বলে যে ঘাটাল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যে সভাপতি মাননীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতোকে তারা ডেডলাইন দিতে চান। কিসের ডেডলাইন, কেন দিতে চান, সেসব ব্যাপারে আজকে কথা বলতে আমরা এসে হাজির হয়েছি এনাদের সংগঠন। 2 বছর আগে এই অ্যাসোসিয়েশন যে ঘাটাল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আছে তার সদস্য ছিলেন, কি এমন হলো সেখান থেকে বেরিয়ে আবার একটা নতুন সংগঠন করতে হয়েছে? অ্যাকচুয়ালি সাধারণ ট্রাক মালিকদের পাশে থাকতে গিয়ে দেখলাম যে এই সংগঠন আদতে এটা শাখা হলেও এর যে মূল পরিচালন ক্ষমতা জেলা কেন্দ্রিক একটা যে ছিল, যেটা নামেই একটা জেলা ট্রাক মালিক সংগঠন, কিন্তু সেই সংগঠন ট্রাক মালিকের হিতে কিছু কাজ করে না। কিছু ব্যক্তি এখানে নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য স্বপদে বহাল আছেন। আপনি তাজ্জব হয়ে যাবেন, একটা 12 বছর আগের কমিটি, এই কমিটিটা কী করে আজকের ডেটে লিগেল থাকে? আমরা তো জানি প্রতি বছর সাধারণ সভা বা অন্তত 2 বছর ছাড়া ছাড়া সাধারণ সভা হয়। আসলে এই ডিস্ট্রিক্টের ব্যাপারটাই আমি বলছি, উনি যার কারণে এই শাখা সংগঠনের এই অবস্থা, উনার এই এক প্রকার নিজের পকেটস্থ করার জন্য এবং প্রতিটা জায়গায় একটা প্রশাসনিক মহলে ভাগ উনার পকেটে পৌঁছে যায় এবং সদস্যদের কাছে এও শোনা যায় যে একটা উদাহরণ, যেমন বালি খাদানে নাকি আমাদের গাড়ি পাঠালে 30,000 টাকা যদি লোডিং লাগে, উনার গাড়ি 27,000। উনি 10টা গাড়ি পাঠাবেন, তাও নিজের গাড়ি না পাঠালেও উনি ফোনে বলে দেবেন আমার এই 10টা গাড়ি গেছে, দিনের শেষে ভাগ হয়তো চলে আসে। এই সমস্ত ব্যাপারগুলো যখন দেখলাম তখন মনে হলো যে এর প্রতিবাদ হওয়া দরকার। কিন্তু উনি এক প্রকার চন্দ্রকোনা রোডের বাকি মালিকদের, আমি যেটা সেই দিন বুঝতে পেরেছিলাম সেটা বুঝতে দেননি, ভুল বুঝিয়ে রেখেছিল। এই বর্তমান ডেটে যিনি প্রাক্তন হয়েছেন তাকেও বুঝতে দেয়নি। কিন্তু যখন প্রত্যেকেই বুঝতে পেরেছেন এই অ্যাসোসিয়েশন যেখানে প্রতিটা জায়গায় আজকে ট্রাক মালিক শোষিত, নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, বিশেষত আরটি অফিস, পুলিশ, চাঁদাবাজ, তোলাবাজ, রাস্তার পাবলিক, সেইখানে এই অ্যাসোসিয়েশন কাজ করতে দিচ্ছে না। ওনারা সেটিং তত্ত্বে বিশ্বাসী। আমরা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন সারা জেলার ট্রাক মালিকরা, বিভিন্ন প্রান্তের মালিকরা নিয়ে গঠিত করেছি এবং ঝাড়গ্রাম থেকেও আমাদের 3টে শাখা সংগঠন আছে। আমরা প্রতিটা জায়গায় ট্রাক মালিকদেরকে পরিষেবা দেওয়ার জন্য সংগঠন করেছি। এই সংগঠনটা এই কারণেই ছেড়েছিলাম, এই সংগঠন থেকে এইসব কাজ করতে পারতাম না। আজকে যে এক ডাকে এত সাধারণ ট্রাক মালিক এসে উপস্থিত হচ্ছে, এইখানে এই শিক্ষায় শিক্ষিত করা হয় না। এখানে কিভাবে তুলতে হয় শাখা সংগঠনকে দিয়ে সেই ধরনের শিক্ষায় দেওয়া হয়, যার ফলে এই ধরনের শিক্ষা থেকে বেরিয়ে এসে যেখানে ট্রাক মালিকের পাশে থেকে কাজ করতে পারবো, সেই রকম নতুন সংগঠন আমরা তৈরি করেছি এবং সারা জেলা জুড়ে ট্রাক মালিকরা এই সংগঠনের পাশেই আছে। এবং আদতে
যিনি এখানে আজকের ডেটের সম্পাদক হয়েছেন, তিনি এক প্রকার জেলাতেও যেরকম ইলিগ্যালভাবে 12 বছর আছেন, এইখানেও চন্দ্রকোনারের রোডের ট্রাক মালিকদের এক প্রকার অন্ধকারে রেখে আপনি এখানে পরিষ্কার সাধারণ চিত্র পেয়ে যাচ্ছেন যে আজকে 300 ট্রাক মালিক, 300 বেশি হবে, তারা একটা নতুন প্যানেল চাচ্ছে এবং তারা একটা অন্য কিছু ভাবনা চিন্তা করছে। ওনাদের 30টা লোক, 30 জনের, তার মধ্যে 25 জনের কমিটি করে দিয়েছে। আমার তো মনে হয় ওটা কমিটি নয়, ওটা ওনাদের টোটাল মেম্বার সংখ্যায় প্রকাশ করেছেন। তো যাই হোক, ওনারা সম্পূর্ণ ইলিগ্যাল করেছেন এবং আমরা যেহেতু এই অ্যাসোসিয়েশনের মাননীয় সম্মানীয় সভাপতি মাননীয় বিধায়ক শ্রীকান্ত মাহাতো মহাশয়কে বিষয়টা বলেছি এবং উনিও বলেছেন যে এরকম যদি ঘটনা ঘটে, মেম্বাররা যদি তাদের স্বাক্ষর দেয় যে ইলেকশন করতে হবে, আমি ইলেকশন করব। আমরা আশাবাদী উনি ইলেকশন করাবেন। আর ইলেকশন যদি হয় সেক্ষেত্রে বর্তমান সম্পাদক আমার অনুরোধ, লড়াইয়ের ময়দান থেকে ছেড়ে পালিয়ে যাবেন না। কারণ আমার সদস্যরা বলছে উনি যে কোনো কারণে অজুহাত দেখিয়ে লড়াই হয়তো ইলেকশনে করবেন না, কারণ এতটাই বেইজ্জত হবে। আজকে উনার ভোটের সংখ্যাটা 2টো সংখ্যা পৌঁছাবে কিনা সেটাও সবাই আমার সদস্যরা বলছে ডাউট আছে। এমনকি যে 25 জনের কমিটি লিস্ট করেছে ওই 25 জনও উনাকে হয়তো ভোট দেবেন না, সেটা উনি ভালো মতোই জানেন। তাই ভোট শুনলেই উনি চমকে উঠছেন। হয়তো এর জন্য অনেক কাঠখড় উনি আরও গোপনে কলকাঠি নাড়বেন, যেভাবে অতীতে নেড়েছেন এবারেও সেরকম নাড়বেন। কিন্তু যেভাবে আজকে চন্দ্রকোনার ট্রাক মালিকরা এক হয়েছে, কোনো শক্তি একে রুখতে পারবে না। চন্দ্রকোনা রোডের সম্ভাব্য ফলাফল এখানে ট্রাক মালিকদের উপস্থিতি প্রমাণ করে দেয় কি হতে চলেছে। তাহলে দাদা, এক কথায় আপনি বলতে চাইছেন যে ওটা ইলেকশনের মাধ্যমে হয়নি, সিলেকশন হয়েছে? সিলেকশন তো ঠিক আছে, কিন্তু সিলেকশনটা সাধারণ প্রত্যেকের মতামত নিয়ে সিলেকশন হলে সব ঠিক ছিল, কিন্তু গুটি কয়েক ব্যক্তির সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে। এই জায়গাটাতে আমাদের আপত্তি যে সাধারণ সকল সদস্যদের সিলেকশন যদি হতো কোনো বক্তব্য আমাদের কিছু থাকতো না, কিন্তু আদতে প্রত্যেকটা আজকে 300+ মেম্বার বলছে আমরা কেউ চাই না। তাহলে তাকে চাই কে? এটাই তো আমরা খুঁজতে পারছি না, যে গুটিগত ব্যক্তি তারা শুধু এটাকে চাচ্ছে। তাহলে পদাধিকার বলে যে সভাপতি আছেন ওই সংগঠনের আমাদের মাননীয় বিধায়ক, তিনাকে এসব অভিযোগ তিনি জানেন? তিনার জ্ঞাত সালে কি এসব ঘটনা হচ্ছে, যেসব অভিযোগ আসছে আপনারা করছিলেন? মাননীয় বিধায়ক আমার অফিসেও এসেছিলেন। আমি ভাবলাম হয়তো উনি সবাইকে নিয়ে বসে একটা ভালো প্যানেল হয়তো করবেন। উনি আমার অফিসে বসে কাগজে কলমে অনেক নামও লিখেছিলেন, কিন্তু আমরা আশাবাদী ছিলাম। কিন্তু হতাশ হলাম দিনের শেষে যখন দেখলাম এরা 30টা প্যানেল জমা দিয়েছিল। আপনি তাজ্জব হয়ে যাবেন, 30টা প্যানেলের মধ্যে এরা যে নাম দিয়েছিলাম একটা লোকও কি যোগ্য ছিল না? আপনি তাহলেই বুঝতে পারবেন যে আসল সত্যিটা কি। 30টা লোকের মধ্যে কি একটা লোকও গ্রহণযোগ্যতা ছিল না? আর যেখানে 300 লোক বলছে ওই প্যানেলটার ম্যাক্সিমাম লোকেই দুর্নীতিগ্রস্ত। সেই দুর্নীতিগ্রস্ত লোকেরা যারা নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য এই পদকে অপব্যবহার করছে, আজ চন্দ্রকোনার মালিকরা একযোগে এই দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে কিভাবে সরাতে হয় তার রাস্তা দেখিয়ে দেবে। যে ঘাটাল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যে প্রাক্তন সদস্য, যে 2 মাস আগে যিনাকে বেআইনিভাবে বরখাস্ত করা হয়েছে, আমি তার সাথে কথা বলবো। দাদা, আর যদি ধরুন কোনো সংগঠন তৈরি হয় তার সদস্যদের নিয়ে, তো সেই সংগঠনের যে মূল সদস্যগুলো যদি আপনাদের কাছে এত সদস্য, তাহলে ওখানে কিভাবে চলছে সংগঠনটা? দেখুন, সবথেকে প্রথমে ভাবতে হবে যে আসল কথা এই যে আজকে যে সংগঠন, এর উৎপত্তি কোনো জিনিস না, কোথাও আঘাত পেলে তো কোথাও মানে কেউ যায় না। তো আজ থেকে 2 মাস আগেও আমি ওই সংগঠনের সভাপতি ছিলাম। যেমন প্রদীপ আজ থেকে 2 বছর আগে ছিল, তাকেও একই চক্রান্ত করে মানে ওদের ওই মানে যিনি আজকের সম্পাদক আর কি, আর যিনি আমাদের সভাপতি, এদের একটা এমন মানে চক্রান্ত যে আপনাকে ঠিক মানে যখন আমাদের সাধারণ মিটিং হবে তার 2 মাস আগে এমনভাবে টর্চার করবে যে হয় আপনাকে রিজাইন দিতে হবে আর নাহলে আপনাকে সরিয়ে দিবে, গায়ের জোরে সরিয়ে দিবে।
এই জিনিসটা কিন্তু ওরা প্রদীপের ক্ষেত্রেও করেছে, আমার ক্ষেত্রেও করেছে। তার এর পেছনে আপনি জিজ্ঞাসা করবেন রিজন কী আছে। এর ভিতরে একটা বহুত বড় রিজন আছে যে গতবারেও কিন্তু যখন প্রদীপকে সরানো হলো তখন 5-7 লাখ টাকার একটা বাজেট পেশ করে দিল যে 5-7 লাখ টাকা খাওয়ান দাওয়ানে চলে গেছে, 800 টাকা প্লেট, 800 জন লোক খেয়েছে। কিন্তু ওই 800 টাকার প্লেট কে করতে বলেছিল বা কোথায় থেকে হয়েছে ওই হিসাব আজ অবধি পাইনি। এইবারও কোথায় থেকে কত কালেকশন নিল ওরা বলছে এখনও ধার আছে। আরে ধার থাকুক, প্লাস থাকুক, মাইনাস থাকুক, সেটা যেদিন সাধারণ মানে মিটিং হলো সেদিন কেন আপনি হিসাব দিলেন না? এইখানে একটা বহুত বড় অঙ্কের ঘোটালা, প্লাস আমার একটা আধিত্যপতন ওইখানে থেকে আমি বালিরাজ, যেটা প্রদীপও বললো যে বালিরাজের একটা বহুত বড় চক্রান্ত এখানে, যে আমাদের গাড়ি মালিকরা যদি 30,000 টাকা বালি পায়, আমি সেখানে সম্পাদক বলে আমি 25,000 পাবো। কিন্তু প্রদীপ যেটা আজকে করছে, যেটা বহুত গাড়ি মালিক এসছে সেটা সন্তুষ্ট, আমিও দেখলাম যে না ঠিকই করছে, ও গাড়ি মালিকের পক্ষে করছে। যে যদি 25,000 টাকা আমার সম্পাদকের দাম হয়, তাহলে প্রতিটি গাড়ি মালিকের সবারই 25,000 হলে আমিও নেবো 25,000, নাহলে কিন্তু আমি 25,000 নেবো না। এই কয়েকটি জিনিসের জন্য আমাকেও সেখান থেকে এইভাবে টর্চার করে যে এই হয়েছে সেই হয়েছে করে, আজকে একটা ব্যক্তিগত ব্যাপার, যিনি আজকে সম্পাদক ওনার সঙ্গে একটা ব্যক্তিগত ওনার সঙ্গে হয়, মানে উনি যে কোনো উপায়ে ওই চেয়ারটি রাখতে হবে, না হলে কিন্তু বাস্তব কথা বলবো উনি মানে বাজারে টিকতেই পারবেন না। আপনারা বলছিলেন যে বক্তব্যে আমি শুনছিলাম যে আপনারা বলছিলেন যে বিধায়ককে একটা ডেড লাইন দিতে চান, তো কিসের ডেড লাইন দিচ্ছেন আর বিধায়ককে কেন এতে জড়াচ্ছেন কেন? দেখুন, আমাদের একটি ওই সংগঠনে একটা নিয়মই আছে, বাইলো করা আছে যে যিনি মানে বর্তমান যিনি এলাকার বিধায়ক উনি হচ্ছেন সভাপতি। তো মাননীয় এর আগে ছিলেন সুশান্ত ঘোষ মহাশয়, তারপর শ্রীকান্ত মহাশয় যিনি 3 বারের এমএলএ, উনি এখন আমাদের সভাপতি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে এই সভাপতি এমন লোকের নাম বলেন যে এর সঙ্গে বসবি যা, যে লোকটি গাড়ির কোনো পদেই নাই, তার কাছে গাড়ি নাই, তার সঙ্গে বসে আমাদেরকে ডিল করতে হবে যে কে সম্পাদক হবে। এবারে বুঝতে পারছেন ডিল শব্দটা আমি কেন বললাম? না হলে যদি ডিল না হয় এটা, তাহলে আমি একটা গাড়ি মালিকই নই, সে কোনো গাড়ির কিছু জানাই না, তার সঙ্গে আমাকে কেন বসতে হবে? তাকে প্রদীপকেও বলছে তার সঙ্গে বসবি যা, আমাকেও বলছে তার সঙ্গে বসবি যা। ওনার কিন্তু মনের দেখুন, এইটা তো 1 মাস আগে মহাভারত বা রামায়ণ যাই বলুন, এই অ্যাসোসিয়েশনে কে সেক্রেটারি হবে এটা কিন্তু ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছিলো 2 মাস আগে যখন আমাকে সরিয়েছিল। কিন্তু একটা নাটক, একটা বাজারে হাইলাইট করা, গাড়ি মালিকদের কাছে একটা সহানুভূতি নেওয়ার ব্যাপারে আমি তো হবনি, আমি আমার জন্য কিছু করিনি। কিন্তু দিনের শেষে আলোর মতন পরিষ্কার হয়ে গেল যে উনি কি চাইতেন সেটাই হয়েছে। আজকে যদি উনি না সেক্রেটারি হতেন, ওনার প্রতি মানুষের কিন্তু সম্মান বাড়তো। কিন্তু আজকে উনি দেখিয়ে দিলেন যে আমি গদির জন্য সব কিছু করতে পারি, গদির জন্য উনি সব কিছু করতে পারেন। তাহলে এতগুলো এই সদস্য আপনাদের ভরসা করে আসছে, তাদেরকে আপনারা কি পথ দেখাবেন, কি ভাবছেন? দেখুন, এইখানে যতগুলো আজকে গাড়ি মালিকরা এসছে সবাই আজ থেকে 6 মাস বলুন, 2 মাস বলুন, 1 বছর আগে, 2 বছর আগে, মানে প্রদীপ জবে থেকে ওইখান থেকে না সরে, সবাই কিন্তু ওই সংগঠনের একটি অঙ্গ। আজকেও কিন্তু মনে প্রাণে তারা ওই সংগঠনকে ভালোবাসে, তার কারণ সবারই চাঁদা, এখানে কারো ব্যক্তিগত টাকা পয়সায় ওই সংগঠন হয়নি। এইখানে আমাদের গাড়িওয়ালার রক্তের টাকা বিন্দু বিন্দু করে আমরা ওই বিল্ডিংটা বানিয়েছি। কিন্তু আজকে যদি কেউ নিজের ব্যক্তির স্বার্থে ওটা ভোগ করবে বলে, তাহলে এটা কিন্তু গাড়ি মালিকরা কোনো মতে মেনে নেবেনি। এটা আমার কথা নয়, আজকে আপনি একটা সাংবাদিক, আপনি দেখেছেন এখানে ভিড়টা, এখানে ক্রাউডটা, এইখানের গাড়ি মালিকদের যে ভিড়, 300 জন গাড়ি মালিক এসেছিল, টোটাল গাড়ি মালিকের সংখ্যা হচ্ছে 350, তার মধ্যে 300 এইখানে। সে 300 জনেরই গাড়ি, আমরা কোনো ডুপ্লিকেট নয়, গাড়ি নাম্বার দিয়ে, মেম্বারের নাম দিয়ে, মেম্বারের সই দিয়ে কিন্তু মন্ত্রী মহাশয়কে আমরা ডেপুটেশন দেবো। তাহলে তারপরেও যদি উনি বলেন যে না ইলেকশন হবে নি, তাহলে জনগণ বুঝে নেবে উনি কী চাইছেন। সেদিন কিন্তু শুনুন, আমরা দেখেছি যে আন্দোলন একটা এমন জিনিস, আন্দোলন থেকে বহুত কিছু উঠে আসে, আন্দোলনের ফসল একদিন পাবেই। সে আমরা বহু জায়গায় দেখেছি, রাজনীতির ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে, পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে। আন্দোলন যদি করতে পারি, আন্দোলনে আমরা জয় হবই। আমরা তো বেআইনি কিছু খুঁজছিনি। গাড়ি মালিকের সংগঠন, গাড়ি মালিকের অ্যাসোসিয়েশন, গাড়ি মালিকদের হাতে তুলে দিন। আপনাকে জোড়হাত করে বলছি মন্ত্রী মহাশয়, এমএলএ শ্রীকান্ত বাবুকে জোড়হাত করে বলছি যে আপনি খুব ভালো মানুষ, আপনাকে জোড়হাত করে বলছি, গাড়ি মালিকদের সংগঠন, গাড়ি মালিকদের হাতে তুলে দিন। আপনার কাছে এর থেকে বেশি কিছু আমরা চাইনি। সংগঠনের এই কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে একটি খুব বড় রকম একটা অনুষ্ঠান হচ্ছিল, যে বার্ষিক 2 বছর ছাড়া ছাড়া যে অনুষ্ঠান হয়, সেখানে আমরা দেখছিলাম যে নির্বাচনও সংগঠিত হয়েছে। তাহলে সেই নির্বাচনটা কী রকম ছিল? আপনি কোনো লাঙ্গারখানা দেখেছেন? লাঙ্গারখানাতে যখন লাঙ্গার খাওয়ানো হয়,
তখন কে খাওয়ালো কী ব্যাপার সেটা কথা নয়, মানুষকে খাইয়েছে, মানুষ গেছে, মানুষকে ডেকেছে। কিন্তু গাড়ি মালিক কতজন ছিল সেখানে, জেলার কতজন ছিল, জেলার মেম্বার কতজন ছিল, 10 থেকে 5 জন। কিন্তু আমি কোনো দলের নাম নিতে চাইছি নি, আপনার কাছে যদি কোনো ফুটেজ থাকে তাহলে দেখবেন ওইখানে কোনো দলের নেতারা কতজন ছিল, দলের কর্মীরা কতজন ছিল, আউটসাইড থেকে কতজন এসেছিল। গাড়ির মালিক ওখানে খুব জোর 20 থেকে 30 জন ছিল, তারাও কিন্তু ততদিন অবধি তাদেরকে ভালোবাসতো। কিন্তু যখন এটা দেখলো, আইবাস যখন হলো, তখন কিন্তু তারাও নাই। এই যে দেখছেন, এই যে এগুলো দেখুন, এগুলো সবাই ছিল। কিন্তু অথচ ওরা বলছে 650 জন, 700 জন, 800 জন, 850 জন খেয়েছে। এই 800 জন আমি একদিন ভিডিও ছেড়েছিলাম যে এই 800 জন কারা। 800 জন তো আমাদের মেম্বারই না, তাহলে 800 জন খেলো কোথা থেকে? আমার অ্যাসোসিয়েশনের টাকা নেই, গাড়িওয়ালাদের টাকা নিয়ে তুমি 800 জনকে ভোজ খাওয়াচ্ছ। তুমি বলবে যে গাড়িওয়ালারা দেয়নি, কোথাও থেকে ডোনেশন পেয়েছে। আরে ডোনেশন পেয়েছো তো ওটা অ্যাসোসিয়েশনের কাজে লাগাও। 800 জনকে ভোজ খাওয়াবার কি আছে? ডোনেশন পেয়েছো গাড়ির মালিকদের কাজে লাগাও। কোনো একটা অসহায় গাড়ি মালিক, যার ক্যান্সার হয়েছে, যার ঘরে তার অবস্থা খুব খারাপ, যার গাড়ি টেনে নেবে, যার খুব তাকে আপনি হেল্প করুন 20-50 হাজার টাকা দিয়ে। জর্জরিত গাড়ি মালিক, যারা ফাইন্যান্সের কিস্তি দিতে পারছেনি, গাড়ি টেনে নেবে, তারা ইন্স্যুরেন্স করতে পারছেনি, তাদেরকে কিছু হেল্প করুন, তখন ভাবতাম। বা তাদের ঘরের ছেলেরা পড়াশোনা করতে পারছেনি, বই কিনে দিতেন, তাহলে ভাবতাম। এই ভুরি ভোজ খাইয়ে ওই নেতা মন্ত্রীদেরকে, ক্যাডারদেরকে ওইগুলা করে কোনো লাভ নাই, ওটা জনগণ কোনোদিন কাজে আসে না। গণতন্ত্রে জনগণই যেমন শেষ কথা, সেই রকম যে কোনো সংগঠনে সদস্যই কিন্তু শেষ কথা। এত সদস্য নিয়ে এই যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে সদস্যরা, তারা কিন্তু বলছেন যে ঘাটাল চন্দ্রকোনা রোড ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যে সংগঠন, তারা কিন্তু গুটি কয়েক সদস্য নিয়ে বেনৈতিকভাবে কিন্তু সংগঠন চালাচ্ছেন। যেসব দাবি করছেন, সেই দাবি শেষ পর্যন্ত কত দূরে গিয়ে দাঁড়ায় সেটাই কিন্তু লক্ষ্য থাকবে আমাদের। ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।